এখন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়েই বলেছে যারা সাদা খাতার শিক্ষক তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে। আর সাদা খাতার শিক্ষকদের সঙ্গে কে রয়েছে? তৃণমূল কংগ্রেস। বুঝবেন কিভাবে? দেখবেন সাদা খাতার শিক্ষকদের হয়ে কারা গলা ফাটাচ্ছে? তৃণমূল কংগ্রেসের এমপি। আবার সেই তৃণমূল কংগ্রেসের এমপি আবার এসএসসির হয়েও গলা ফাটাচ্ছে। না, সিবিআইকে নির্দেশ ছিল যে প্রয়োজনে তাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারবে। আমি তো প্রথম বলবো সিবিআইয়ের উচিত এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম কাস্টাডিতে নিয়ে তদন্ত শুরু করা। মানে খুব পরিষ্কার কমন ফ্যাক্টর কি? সাদা খাতার মাস্টারের সাথেও তৃণমূল, এসএসসির সাথেও তৃণমূল, খুব পরিষ্কার। ফলে তৃণমূল কংগ্রেসের এমপি সাদা খাতার মাস্টারের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের এমপি আবার এসএসসির সঙ্গেও। এই সাদা খাতার মাস্টারদের কাছ থেকে বলা হয়েছিল যে টাকা ফেরত নেবে। রাজ্য সরকার কোনো টাকা ফেরত নেয়নি। উল্টে তাদেরকে যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদেরকেই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে বা তাদেরকেই যাতে চাকরিতে আবার ঢুকিয়ে দেওয়া যায় তার বন্দোবস্ত করছিলেন। আজকে আদালত ধরে ফেলেছে। আদালত খুব পরিষ্কার নির্দেশ দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদের সব অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করে দিয়েছে। ফলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি ঘেটে ঘয় এবার গালাগালি করবে, এবার শুরু করবে আদালতকে গালাগালি। আর দেখেছেন সাদা খাতার মাস্টারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমপি, আর আজকে আবার এসএসসির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমপি। এই জন্যই তো এই সাদা খাতার মাস্টারদের বসানোর বন্দোবস্ত করা হয়েছিল। আর তারা সব বড় বড় কথা বলবে, তারা আবার নৈতিকতার পাঠ শোনাবে। আরে বসাই, তুমি তো সাদা খাতার মাস্টারের সাথে ছিল, আবার এসএসসির সাথে কি করে এলে? সব এক। তৃণমূল মানে সাদা খাতার মাস্টার, আর সাদা খাতার মাস্টার মানে এসএসসি। যে টেন্টেডদের নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। টেন্টেড ক্যান্ডিডেটরা তারা অংশগ্রহণ করতে পারে। আরে লিস্টটা টাঙিয়ে দিন না, নবান্ন থেকে লম্বা করে 14 তলায় তো বসেন, 1, 2, 3, 4 করে লিস্ট টাঙিয়ে দিয়ে বলুন এইগুলো অবৈধ দাগি, এদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন চোরেদের সঙ্গে, আছেন চোরেদের সঙ্গে, মানে চাকরি চোরেদের সঙ্গে, থাকবেন চোরেদের সঙ্গে। তার কারণ তাদের দায় আছে। দেশি না, তিনি তো বলছে যে সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি এ ধরনের কথা। কে দোষী, কারা দোষী? তিনি নানান রকম প্রশ্ন ছুড়ে দিয়েছেন একেবারে, কার্যত আমরা দেখতে পেলাম। তৃণমূল কি বললো না বলো, কিন্তু যায় আসে? তৃণমূল চিরকাল ছিল চোরেদের সঙ্গে, আছে চোরেদের সঙ্গে, থাকবে চোরেদের সঙ্গে। আর তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর, আর চোর মানেই তৃণমূল কংগ্রেস। এখন ওই যে আগে ছবিটা কাঁতো না, সততার প্রতীক লিখত নিচে, এখন লিখবে চোরের প্রতীক, চুরির প্রতীক, সব থেকে বৃহৎ চোর, সারদার বেনিফিট নেওয়া চোর। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন, সুপ্রিম কোর্ট কোথাও তো বলেনি যে নির্দিষ্ট। কার আইনজীবী ছিল? এসএসসির আইনজীবী। তার আগে কার আইনজীবী ছিল? তিনি কে? তৃণমূল কংগ্রেসের এমপি। তৃণমূল, মূল কথা হচ্ছে তৃণমূল। তৃণমূল মানেই সাদা খাতার মাস্টার, আগেই বলে দিয়েছি। তৃণমূল মানেই সাদা খাতার মাস্টার, সাদা খাতা মাস্টার মানেই তৃণমূল, আবার এসএসসি সব মিলেমিশে একাকার। তৃণমূল মানেই হচ্ছে সাদা খাতার মাস্টার। আপনারা যদি দেখেন যে কোনো মাস্টার তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছে, তারা বুঝে নেবেন সাদা খাতা। বলছি এসএসসির একেবারেই এই যে সওয়াল, সেটা শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত ছিল না। দেখুন, আপনাকে তো বললাম যে সব কিছু ঘেটে, আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেলাম। আমি অন্য কিছু ভেবেছিলাম, ভালো হয়তো অন্য কোনো কারোর পক্ষে বললাম না, ওরে বাবা, সাদা খাতার শিক্ষক আর এসএসসি শব্দ এক হয়ে গেল, সব একদম ঘেটে হয়ে গেল। সাদা খাতার শিক্ষক, তৃণমূল, এসএসসি সব ঘেটে আসলে সব এক জায়গায়। চোরেরা রয়েছে চোরেদের সঙ্গে, এসএসসি রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে।
সরকার রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে, তৃণমূল রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে, তৃণমূল রয়েছে এসএসসির সঙ্গে, সব এক। তাহলে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিতে যেয়ে চাকরি পেয়েছিলেন তাদের 12% সুদসহ বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশটা কোথায় গেল সেটা তো এখনো আমরা দেখুন, এখনো পর্যন্ত রাজ্য সরকার একজন অযোগ্য চাকরি প্রাপকের কাছ থেকেও টাকা ফেরতের বন্দোবস্ত করেনি, আমি অন্তত ওকে চাক্ষুষ করিনি। তো সেটা কবে? আপনারা যে প্রশ্ন, আমারও একই প্রশ্ন। উল্টে তাদেরকেই চাকরি পাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। শুধু তাই না, সিবিআইকে নির্দেশ ছিল যে প্রয়োজনে তাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারবে। আমি তো প্রথম বলবো সিবিআইয়ের উচিত এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম কাস্টাডিতে নিয়ে তদন্ত শুরু করা, কারণ তিনি অত্যন্ত প্রভাবশালী, যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, এবং তিনিই কিন্তু এই নেতাজি ইন্ডোরে সকলকে ডেকেছিলেন। সেখানেও তিনি সাদা খাতা ভর্তি খাতা পার্থক্য করেননি, সব চলে এসো দিয়ে বলেছিলেন একজনের চাকরি যাবে না। তার আগেও তিনি বলেছিলেন এই একজনেরও চাকরি যাবে না, এইটা করতে গিয়ে তো সকলের চাকরি জলাঞ্জলি দিয়ে। তাহলে পর্ষদ কি করতে চাইছে? পর্ষদ এসএসসি এরা করতে কি চাইছে আলটিমেট? কারণ এরা চোরেদের সঙ্গে, সেটাই বলতে চাইছে। এরা ছিল চোরেদের সঙ্গে, আছে চোরেদের সঙ্গে, থাকবে চোরেদের সঙ্গে। তাহলে কি প্ল্যান করে অযোগ্যদের একদম পরিকল্পনা মাফিক অযোগ্যদের প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে নিত, তারপর সেই অযোগ্যদের এক্সট্রা 10 নম্বর দিয়ে তাদেরই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদেরই নিয়োগ দিত। এই পরিকল্পনাই করেছিল। মহামান্য আদালত বুঝে গেছেন যে যদি অযোগ্যদেরই 10 নম্বর এক্সট্রা দিয়ে আবার নিয়োগ প্রক্রিয়ায় রাখতেই হয়, তাহলে সুপ্রিম কোর্ট বাতিল করতো কেন? ও বলতো ঠিক আছে, অযোগ্যদের চাকরি বাতিল, সাদা খাতার মাস্টারদের দিয়েই সব গ্রামের স্কুলের সাধারণ ছেলে মেয়েদের সব পাঠদান চলুক। সুপ্রিম কোর্ট বাতিল করতে গেল কেন? দেখুন, এই স্বাভাবিক সাধারণ যুক্তি আপনি আমি বুঝি, তৃণমূল বুঝবে। আর তৃণমূলের কি এটা বুঝলে চলবে? তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, এদের ওসব বুঝলে চলবে না। কারণ তাদের যে সমস্ত মন্ত্রী শান্তিরি ছিলেন, তাদের তো বান্ধবীদের খাটের তলা থেকে তো 52 কোটি পাওয়া গেছিল। এগুলো তো খাটের তলায় 52 কোটি বা অন্যান্য কত কোটি যার যার খাটের তলায় আছে, সেগুলো তো সব রাখতে হবে, সব খাটের তলার পারপাসে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে বলছেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। একদম। তার মানে কি বলেছে? মানে ওরাও চাকরি করবে, ওরাও বেতন পাবে, তা তো বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যারা অযোগ্য তারা আর স্কুলে যেতে পারবেন না। সুপ্রিম কোর্ট বলেছে যারা অযোগ্য, চিহ্নিত অযোগ্য, ওই কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে তাদের টাকা ফেরত দিতে হবে, সুদ সহ। এখনো পর্যন্ত একজনের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়নি। বুঝি টাকা ফেরত নেওয়া হচ্ছে না, তারপরে যেটা করলে সুবিধা হতো বা যেটা অ্যাকচুয়াল প্রসেস সেগ্রিগেশন সেটাও হলো না, তাহলে হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না, শিক্ষামন্ত্রীকে তো আমরা চোখে দেখতেই পাচ্ছি না। একবার ধরুন, আমি তো বলেছি তো, চিন্তা নেই, মানুষ ধরবে। 31 লক্ষ ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়। এখনো পর্যন্ত এই এসএসসিতে কতজন ফর্ম ফিল আপ করেছে বলুন? ভাবুন, যে রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা হয় না সে রাজ্যে ছেলেমেয়েরা সরকারি চাকরিতে ফর্ম ফিল আপ করছে না কেন? কারণ সকলে ভয় পাচ্ছে যে চাকরি করব 3 বছর পরে আবার এক পরিণতি হবে না তো। আর সেটা করানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সক্রিয় রয়েছে। কে বলেছিল যে তোমাদের এই সাদা খাতার মাস্টারদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে? আদালতে এসে মুখ পড়লো তো, আদালতে এসে দেখলে তো যে ওটা হয় না। শুধুমাত্র তোমার ওই সাদা খাতার মাস্টারদের সঙ্গে রয়েছে এটা বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সত্যি সত্যি যোগ্য তাদেরকেও বিপদে ফেলছেন। ভাগ্যিস আজকে নির্দেশ হলো, না হলে তো ধরুন যদি নিয়োগ প্রক্রিয়াটা একটু আগিয়ে যেত তাহলে কি হতো? সব তো ঘেটে যেত। আজকে এই নির্দেশটা হলো বলে অযোগ্যগুলো
অংশগ্রহণ করবে। এবং এখন যদি ধরুন এই নির্দেশটা ওই যদি ইন্টারভিউর পরে হতো, ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, কিছু লোকজন হয়তো মেরিট লিস্টের পরে হলো, মেরিট লিস্টে উঠে গেছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটা আবার খেটে যেত। মানে এটা করার তো কোনো মানে হয় না। কেন করলো? এইটা করলো এই কারণেই যে অযোগ্যদের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এটা বোঝানোর জন্য, অযোগ্যদের সঙ্গে যে তৃণমূল কংগ্রেস রয়েছেন এটা বোঝানোর জন্য। তার কারণ অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়েছে, এই অবৈধগুলোর কাছ থেকে টাকা নিয়েছে। ওদেরই আবার সব এখন সব ফেস টাইমে কল আসবে, বলবে যে না না তোমাদের সঙ্গে আমরা আছি। দেখলে না, আমরা ওই জন্য অ্যাডভার্টাইজমেন্টে রাখিনি। ওর তো ফোনটা প্রথম সিজ করা উচিত। কে কে ফোন করছে ফেস টাইমে? আমি বলেছি ওই আরজিকর কাণ্ড থেকে শুরু করে এই এসএসসি কাণ্ড পর্যন্ত ওর ফোনটা সিজ করলে সব পাওয়া যাবে, যে কে কে ফোন করছে, কার কার সঙ্গে কথা বলছে। আর ওকে এমনি কাস্টডিতে নেওয়া উচিত। বলছি যে বলেছিলেন যে আমরা যোগ্যদের সাথেও কথা বলবো, অযোগ্যদের সাথেও কথা বলবো, তাহলে কি মুখ্যমন্ত্রী সেটাই করছেন? ওরা নিজের স্বার্থের তাগিদে অযোগ্যদের পাশেও তিনি কি থাকছেন? দেখুন, ওরা চোরকে বলছে চুরি করো, আর গৃহস্থকে বললো সাবধানে থাকো। এই করলে তো আর হয় না। ওরা চোরেদের সঙ্গেও থাকবেন, আবার যারা নিজেদের ওই মনে করছেন যে তারা অবৈধ নন তাদের সঙ্গেও মমতা ব্যানার্জি আছেন, এটা যারা ভাবছেন তারা মূর্খের সঙ্গে বসবাস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন চোরেদের সঙ্গে, আছেন চোরেদের সঙ্গে, মানে চাকরি চোরেদের সঙ্গে, থাকবেন চোরেদের সঙ্গে। তার কারণ তাদের দায় আছে। দেশের শীর্ষ আদালত যে রায় দিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী দেখেছিলাম তারপরেই বলেছিল এই রায় আমি মানি না, আপনাদের জন্য আমি কিছু ব্যবস্থা করে রেখেছি। সেই ব্যবস্থা কোথায় গেল? কোর্টে, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে বারংবার একটার পর একটা মামলায় তিনি মুখ থুবড়ে পড়ছেন, রাজ্য সরকার মুখ থুবড়ে পড়ছে, এসএসসি মুখ থুবড়ে পড়ছে। দেখুন, ওই মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, সুপ্রিম কোর্টের রায় মানতেই হবে। আর যদি রায় না মানেন, নিশ্চিতভাবেই জানেন তার পরিণতি কী হবে। ফলে রায় মানতেই হবে। ঠিক যেদিন বলেছিলেন আমি এই রায় মানি না বা এটা সেটা, সেদিনই ওই 3 তারিখেই দেখবেন কমিউনিকেশন করে দিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টের রায় মেনে ব্যবস্থা নেওয়ার জন্য। আবার তারপরে 7 তারিখে এসে নেতাজি ইন্ডোরে আবার উল্টো কথা বলেছিল। এটা মমতা ব্যানার্জিকে আপনি বিশ্লেষণ করতে যাবেন না। দেখুন, মমতা ব্যানার্জি সততার প্রতীক এটা তো লিখে বেড়াতেন, মানে ওর দলের লোকজন ছবি দিয়ে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেছেন, এরকম 4টে কথা আপনি বলুন না যে মমতা ব্যানার্জি এই বিষয়ে 4টে সত্য কথা বলেছে। বলুন, ডাবল চাকরি হবে, এটা সত্য কথা। যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারে থাকার সরকারে থাকার কোনো প্রকার অধিকার নেই, এটা সত্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চুরি করেনি, এটা সত্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরির বিষয়ে বিন্দু বিসর্গ জানতো না, এটা সত্য কথা। আপনি বলুন কোনটা সত্য কথা? আপনাকে দায়িত্ব দিলাম, আপনি বলুন এই কথাগুলোর মধ্যে কোনটা সত্য কথা। আমার দর্শকরা লিখবে যে এই কথাগুলোর মধ্যে কোনটা সত্য কথা। দেখুন, মমতা ব্যানার্জিকে আপনাকে অ্যানালিসিস করতে চাইলে আপনাকে প্রথমে মমতা ব্যানার্জির বলা সত্য কথাটা প্রথমে অনুসন্ধান করতে হবে। আপনাকে আমি দায়িত্ব দিলাম বা আপনার দর্শকদের দায়িত্ব দিলাম, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্পিচটা সত্য ছিল বলে একটা স্পিচ, অন্ততপক্ষে একটা লাইন তো সত্য হবে। একটা মানুষের, ধরেন মুখ্যমন্ত্রী জীবনের উনি এই কথাগুলো সত্য বলেছেন, একটা লাইন। কিন্তু কুণাল ঘোষ যে বলছিল যে বামেদের কয়েকটা আইনজীবীর সাথে যে কি একটা হয়ে যায়, আপনারা মামলা করেন, আপনারাই আবার উস্কান, আপনারাই আবার চাকরিহারাদের মঞ্চে যাচ্ছেন, কি করছেন? দেখুন, দুষ্টু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছিল। দেখুন, বামেরা সর্বদা যারা সততার সঙ্গে এই লড়াই লড়ছে তাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। আইনজীবী হিসেবে আমার কর্তব্য আমার মক্কেলকে রিপ্রেজেন্ট করার, আমি সেই কর্তব্য পালন করছিলাম, করছি, করব। আর একটা কথা বলি, দেখুন কে কি বলল তাতে তো কিছু যায় আসে না। বলছে মানে ঠিক করছি, ওরা বলছে মানে ঠিক করছি। ওরা যদি কাল থেকে আমি চিন্তায় পড়ে যাবো যেদিন ওরা বলা বন্ধ করে দেবে যে আজকে ওরা বলছে না, আজকে ওরা গালাগালি দিচ্ছে না। চোরেরা তো গালাগালি দেবেই, তারা তো গালাগালি দেবেই।
চোরেরা তো চাই যে চুরি করতে, চুরির যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে গালাগালি চোরেরা দেবে। এতে তো আমি মানে একেবারেই আমি মানে নতুন কিছু দেখছি না, এটা একটা সাধারণ কথা। চোরেদের জন্য এটাই সাধারণ, এবং আমাদের জন্য যে সাধারণ কর্তব্য সেটাই পালন করছি। আর চোরেরা আমাদের গালাগালি দিলে আমরা সত্যি সত্যিই গর্বিত হই। শেষ একটাই প্রশ্ন, 26,000-এর মতন কি 32,000 রাস্তায় পথে বসতে চলেছে? খুব স্বল্প দিনের মধ্যেই আশা করি রায় হবে, আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। আমাদেরকে আদালত শুনতে চেয়েছেন, আমরা আদালতকে শোনাবো। তবে একটাই কথা, আমরা মানে আদালত শুনতে চাইলে অনেকের দেখি গাত্রদাহ হয়ে যায়। তো যাই হোক, সেটা তো আর কিছু করার নেই। আদালত স্বাভাবিকভাবেই আদালত শুনবেন, উভয় পক্ষের কথা শুনবেন, এবং আদালত উভয় পক্ষের কথা শুনে আদালত যা রায় দেবেন সেই রায় সকলের উপর বর্তাবে, আমরা সেই রায় মাথা পেতে মেনে নেবো। এই জন্য ধরো আজকে রায় হলো যে নির্দেশ, টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না, মাথা পেতে মেনে নিলাম। এটা আমরা তো মানে অন্য কথা বলছি না। আমরা যেমন ধরেন বাতিল হয়েছে, মাথা পেতে মেনে নিয়েছি, মনে নেওয়া ছাড়া তো উপায় ছিল না। আমরা মনে করেছিলাম যে যারা যোগ্য তাদের আইডেন্টিফাই করে দেবে এসএসসি বোর্ড, সরকার করেনি সেটা। সরকার তার অযোগ্যদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য, তার কারণ তাদের আদরের এই যে টেন্টেড আদরের দাগিরা যদি চিহ্নিত হয়ে যায়, কষ্ট হবে না তাদের? তাদের অনেক কষ্ট হবে। তারা সেই জন্য তো তারা কখনো দাগিদের পক্ষে, কখনো এসএসসির পক্ষে, উভয় পক্ষে হয়ে তারা গলা বাড়াচ্ছে। তারা কিন্তু একবারের জন্য দেখবেন না যে শুধুমাত্র যোগ্যরা থাকবে, এটা কথা বলছে না। তারা বলছে যোগ্যরা থাকুক, তার সঙ্গে কিছু অযোগ্যও থাকুক, চোর থাকুক, এটা ওদের বক্তব্য। চোর থাকলে তৃণমূল থাকবে, চোর না থাকলে তৃণমূল থাকবে না।